ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন। হাঁসের পেট কাটতে পারলে পরে একসাথে অনেকগুলো সোনার ডিম পাওয়া যাবে, রাতারাতি রাজা উজির নাজির মহারাজ হয়ে যাব। এই হাঁসটা কেটে তো দেখলাম সোনার ডিম তো দূরের কথা, হাঁসটাকেই মেরে ফেললাম। এখন বুঝতে পারছি কি সর্বনাশ করেছি। আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষ বলছে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা 2023-এর নির্বাচনে আহ্বান রেখেছিলাম এদেরকে পরাস্ত করুন। একাধিক অবিজেপি রাজনৈতিক দল একটা জায়গায় আসার চেষ্টা করেছি আমরা। ভোটের ফলে কি দেখা গেল? 51 ভোট পেয়েছিলেন 18-তে, আর 23-এ 39 ভাগ পেয়েছে। 51 ভোট যেটা 18-তে পেয়েছে, এটা আসলে সবটা বিজেপির ভোট না। কংগ্রেস 18-র আগে যে বিধানসভা নির্বাচন হয়েছিল 42 ভাগ ভোট পেয়েছে, বিজেপি 5 ভাগের নিচে ভোট পেয়েছিল। 18 নির্বাচনে গিয়ে দেখা গেল কংগ্রেসের ভোট 42 থেকে নেমে 2.5-তে চলে এসছে, বিজেপির ভোট 5-এর থেকে 51 হয়ে গেল। কোথেকে আসলো ভোট? সিপিআইএম থেকে তো যায়নি। সিপিআইএম এর ভোট 6 থেকে 7 ভাগ কমেছে। 18-র আগে যে ভোট ছিল, 18-র ভোটে আগের তুলনায় 6 থেকে 7 ভাগ ভোট কমেছে। বেশিরভাগ ভোটটা আমাদের কমেছে ট্রাইবেল এলাকাতে, বিভ্রান্তি তৈরি করেছে আলাদা উপজাতি রাজ্য। আমি সেই বিশ্লেষণকে সময় নষ্ট করতে চাইছি না। ওইভাব দেশের নির্বাচনে কি দেখা গেল? যারা বিভ্রান্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে, লোভের বশবর্তী হয়ে বিজেপি বলছে যে আমরা দিল্লিতেও থাকবো, রাজ্যও থাকবো, ডাবল ইঞ্জিনের সরকার, টাকা পয়সার কোনো অভাব হবে না। বামফ্রন্ট সরকারের কাছে দাবি করছেন ভালো, কিন্তু তারা তো আপনাদের সব সমস্যার সমাধান করতে পারছে না। দরকারটা কি? আমাদের একবার ভোট দিয়ে দেখুন না, 5 বছর কেন্দ্র রাজ্য একসাথে মিলে ডাবল ইঞ্জিনের সরকার চালাবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো প্রতিশ্রুতি ছিল। কাজে মানুষ তার জীবনের অভিজ্ঞতা যখন দেখলো এগুলো সব মিথ্যা প্রতিশ্রুতি, প্রহসন। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, আয় উপার্জন নাই, কেনবার ক্ষমতা নাই, সন্তান মারা যাচ্ছে, বিক্রি করছেন অনাহারের জ্বালা থেকে বাঁচবার জন্যে, তাতেও যখন হচ্ছে না, গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছেন, ফলিডল খেয়ে আত্মহত্যা করছেন। আবার কোথাও কোথাও একসাথে স্বামী স্ত্রী ফাঁসির দড়িতে ঝুলছেন। কি হচ্ছে এটা? খবর রাখে কেউ? এই সরকারের আমলে এই সমস্ত জিনিসগুলো বামফ্রন্ট সরকার আসার পর বন্ধ হয়ে গেছে, ইতিহাসের অতীত হিসাবে পরিগণিত হতো। এগুলো নতুন করে আবার আসতে শুরু হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা গেল, দেশের নির্বাচনে যারা মোহগ্রস্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা কিন্তু বিজেপিকে আর ভোট দিলেন না। দিলে তো বিজেপির ভোট কম 39 হওয়ার কথা না, 39 যে ভোট। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে, এই যে কেন্দ্র, ফরওয়ার্ড ব্লকের একজন প্রার্থীকে আমরা দিয়েছিলাম, সব বুথে যারা ভোটার আপনাদের ভোট দিতে দিয়েছে কেন্দ্রে, সামনে সূর্যমণি নগর প্রার্থীকেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না। কংগ্রেসকে আমরা এই আসনটা ছেড়েছিল, পোলিং এজেন্ট দিতে পারছে না, দিয়েছিল পিটিএ বের করে দিয়েছে, ভোটারদের যেতে দেয়। প্রার্থী নিজে ভীত সন্ত্রস্ত, তাকে নিয়ে যখন আমাদের কর্মীরা যেতে দিয়েছে, বলছে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো আক্রান্ত হবো, আমাকে যখন বাড়িতে দিয়ে যাবে রাতের বেলায় তো আমি আক্রান্ত হব। এই তো পরিস্থিতি। তাহলে এই কাণ্ড করে দেশের নির্বাচনে যে 19 ভোট, 39 ভোট, তার মধ্যে 12 থেকে 15-17% ভোট এটা আসল ভোট না, জালিয়াতির ভোট। তাহলে প্রকৃত ভোট কত? 22 থেকে 25 হবে। এরা জানে এরা তো জয় হাসিল করতে পারে, এরা তো পরাস্ত হয়েছে। সরকারটাকে টিকে থাকলো কি করে? কে টিকে থাকতে সাহায্য করলো? বিশ্বাসঘাতক বিজেপি বিরোধী সেজে, বুকে আলখাল্লা লাগিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, উপজাতি দরদি সেজে 42 আসনে দাঁড়িয়ে 13 আসন জিতে কংগ্রেসকে কয়েকটা, বিজেপিকে কয়েকটা আসনে জিততে সাহায্য করে, বামফ্রন্টের দিকে যাতে ট্রাইবেল ভোট আসতে না পারে, যারা বিভ্রান্ত হয়ে গেছিল তারা যাতে ফিরে যেতে না পারে, কোনো মতেই বামফ্রন্ট তাদেরকে সরকার আসতে দেওয়া যাবে না। এই কাণ্ডটা করে তারা বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করেছে। কাজে আমি কেন এই কথাগুলি বলছি? আপনারাই করেছেন এটা।
ঠিক আছে, আপনারা এই কেন্দ্রে করতে পারেননি, সূর্যমণি নগর কেন্দ্রে করতে পারেননি, পাশের কেন্দ্রে করতেন তো, ওই তো বসে আছে তো আপনাদের প্রতাপগড়ের প্রার্থী, আপনাদের গ্রামেরই তো ছেলে, বিধবা মা, অন্যের বাড়িতে থালা বাসন মাজেন, বাচ্চাদের দেখেন, টিউশনি করেন, মায়ের টাকা, এই ছেলের টিউশনির টাকা সবটা মিলিয়ে কোনো মতে পাস করেছে। সেই ছেলেকে যখন ডিএফ করে এই শুভ দিনে আমরা দাঁড় করালাম, আমাদের অনেকেই বলছে কাকে দাঁড় করালেন, তাকে চিনি না, সে কি করে জিতবে, উনি সরকারের অবর্তমান। আপনারাই জিতিয়েছেন, দেশের নির্বাচনে আপনারা জিতিয়েছেন, 18 নির্বাচনে জিততে পারেনি, এরকম ঘটনা আছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে চাইছি, আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার চেষ্টা করুন, ভয়ের কাছে মাথা নত না, দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তার চেতনাকে যদি জাগ্রত করা যায়, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে, তাহলে পরে অনেক কঠিন কাজকে সহজ করা সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। এটা 19 লোকসভা নির্বাচনের পর ওই পুলওয়ামার কথা বলছিলেন আমাদের সেক্রেটারি, পুলওয়ামা না হলে 19 ভোটে হেরে যেতেন, কোনো মতে রক্ষা করেছেন সরকার। কিন্তু তারপরে যত বিধানসভার ভোট হয়েছে, লোকসভা বিধানসভার উপনির্বাচন হয়েছে, নগরের নির্বাচন হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে বিজেপি পরাজিত হয়েছে। সরকারই ছিল, হাতছাড়া হয়েছে, বিরোধী দলের ছিল, আসন কমেছে। কি করে না জিতেও সরকার তৈরি করছে? ওই যে বললাম, ইলেকশন বন্ড, কালো টাকা, সুদখোর মহাজনদের টাকা, ট্যাক্স ফাঁকি দেয় যারা, তাদের টাকা, বড় বড় পুঁজিপতি, এই টাকা দিয়ে আপনার বিধায়ক এমপিদের কেনা বেচা করে বাজারের লাখ গোবরের মতো এইভাবে তারা সেখানে গণতন্ত্রটা নিয়ে ছেলে খেলা করবার চেষ্টা করছে। আসলে গণভিত্তি জনগণের মধ্যে এদের কমছে, এটা বুঝতে পারছেন। এবং এই জায়গায় সবচেয়ে বড় ভয় হচ্ছে তাদের, এই যে এবার 22টা 23টা 25টা 26টা 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, এই ঐক্য তো সাধারণ ঐক্য না, এই জীবনের দিক অভিজ্ঞতার ভিত্তিতে। ওই যে এবার তো সরকারের টিকে থাকা, ফিরে আসা অত সহজ হবে না। কাজেই তারা একের পর এক ষড়যন্ত্র করবে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে, ভয়ভীতি সৃষ্টি করবে, সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করবে। নিজেরা সন্ত্রস্ত বলে বিরোধী যারা, তাদেরকে সন্ত্রস্ত করে ভোটের বাক্সে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে নিজেদের ভঙ্গুর যে অস্তিত্ব, এটাকে টিকিয়ে রাখবার জন্য তারা চিন্তা করছে, ভাবনা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন থাকবে, ঘুরে দাঁড়া, সারা দেশে আওয়াজ উঠেছে এবং এটা ঠুনকো আওয়াজ না, এটা ঠুনকো আওয়াজ না, মানুষের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন পার্টির রাজনৈতিক নেতৃত্ব যারা এই স্লোগান ঠিক করেছেন, এ তো তাদের যে র্যাঙ্ক এন্ড ফাইল সমর্থক, তাদের যে ভাবনা চিন্তা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে বিষয়গুলো যখন উঠে আসছে নেতৃত্বের কাছে, তারাই তো যখন একসাথে বসে পরিকল্পনা করেন, তারাই তো এই কর্মসূচি ঠিক করেন, তারাই তো এই স্লোগান ঠিক করেন, তারাই তো আগামী দিনের চলার পথ কী হবে এটা ঠিক করেন। কাজে এ তো জনগণের ভাবনা চিন্তার প্রতিফলন। কাজে আমরা যে ত্রিপুরায় বলছি, এ তো বিচ্ছিন্নভাবে বিজেপিকে পরাস্ত করো, কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জনমুখী সরকার তৈরি করো, এটা শুধু ত্রিপুরার 40 লক্ষ 41 লক্ষ মানুষের জন্য বলছি, ঘটনা তা না, ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য বলছি, যুবকদের জন্য বলছি, ছাত্রদের জন্য বলছি, মায়েদের বোনেদের জন্য বলছি, ছোট বাজারি ব্যবসায়ীদের জন্য বলছি, উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘুর জন্য বলছি, শিক্ষক কেরানি কর্মচারী তাদের জন্য বলছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আমাদের আবেদন থাকবে, দূর থেকেও যারা শুনছেন, ভয়ে ভীতিতে মুখ দেখে ফেলবে, রাতের অন্ধকারে গিয়ে আবার বিড়ি পাটকেল ছুড়বে, ঘরে আগুন লাগিয়ে দিতে পারে, কিন্তু শুনছেন তো। কিন্তু আপনাদের চেতনার কাছে আমাদের যেটা আবেদন থাকবে, ভয়ের কাছে আত্মসমর্পণ করলে সন্ত্রাস যারা করেন তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এই প্রশ্রয় দেবেন না। আপনি পাল্টা সন্ত্রাস করুন, এটা কিন্তু বলছি না, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, এটা পাল্টা সন্ত্রাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদেরকে রুখে দাঁড়াবার জন্য বলবো। সেদিক থেকে এই নির্বাচনে আমরা
এই যে বিধানসভা কেন্দ্র, তার পাশের যে বিধানসভা কেন্দ্র, ভোটই দিতে পারলেন না। খুব কম ভোট আপনাদের বাক্সে জমা হয়েছে। এবারকার নির্বাচনে আমরা বামফ্রন্ট সমর্থন করেছি। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী কংগ্রেস দলের আশিস বাবুকে হাত চিহ্ন, তার প্রতীক, এই চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। বিভ্রান্তের কোনো সুযোগ নেই। আর এই কোনোদিনই তো হাত চিহ্নে ভোট দেয়নি। আমরা কি করে হাত চিহ্নে ভোট দেবো? আমরা বরাবরই কাস্তার তারকা চিহ্নে ভোট দিই, অথবা সিংহ চিহ্নে ভোট দিই, অথবা কুদাল বেলচায় ভোট দিই, অথবা কাস্তে ধানের শীষে ভোট দিই। এটা কি বলছেন? বলছি তো, দেশের মানুষ চাইছেন। এটা তো আমাদের কয়েকজন নেতৃত্বের কথা না, এটা বাস্তবের চাহিদা, সময়ের চাহিদা, সময়ের দাবি। যেখানে তো সংগঠিত করার সুযোগ নেই। গতবার অনেক জায়গায় আপনারা হাত চিহ্নে ভোট দিয়েছেন। হাত চিহ্নে যারা ভোট দিতে অভ্যস্ত, বামফ্রন্টকে যারা ক্ষমতা থেকে হটাবার জন্য 18 নির্বাচনে বিজেপিকেই দুয়ার টেনে ভোট দিয়েছেন, তারাও তো কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দিয়েছেন। অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, এর কোনো বিকল্প নাই। কাজে এটা ভাবনায় রেখে এই এলাকার মানুষ যারা, তাদের কাছে আমাদের আবেদন, আপনারা সাহসে বলি আনবে আশিস বাবুকে। গত বিধানসভার নির্বাচনে যে ভোট দিতে পারলেন না, ক্ষোভ, বিক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, দিতে পারলে ফল অন্যরকম হতোই, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তাহলে ওটা পুষিয়ে দেওয়ার জন্য এবার আশিস বাবুকে এই দুটো বিধানসভা কেন্দ্রে আপনারা জয়ী করুন। জয়ী করে তাকে এই পশ্চিম আসনে তার জয়টাকে সুনিশ্চিত করবার ক্ষেত্রটাকে একটু সংহত করুন। এই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসুন। যা পারলেন না 23-এর নির্বাচনে, এটা 24-এর লোকসভা নির্বাচনে পুষিয়ে নেওয়ার চেষ্টা করুন। সুযোগ তো, এটা তো সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনাদের কাছে আবেদন করব, শুধু নিজেদের মধ্যে বসে বসে কথা বললে চলবে না। পাড়া যান, হাঁটুন, মানুষের সঙ্গে কথা বলুন, জানবার চেষ্টা করুন কি চিন্তা করছেন, কি ভাবছেন, কি বলছেন, আমাদের কোনো পরামর্শ দিচ্ছেন কিনা। অথবা সরকারের থাকার সময় এক টাকারে 25 বছর বামফ্রন্ট সরকার সব কাজ ঠিকঠাক করতে পেরেছিলাম, এই দাবি তো আমরা করবো না। সবার সব চাহিদা পূরণ করে দিয়েছিলাম, এই দাবিও তো আমরা করবো না। এটা করার ক্ষমতা কোথায় ছিল? অনেকেরই অনেক জিনিস আমরা পূরণ করতে পারিনি। ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। আবার আমাদের নেতা কর্মীরা কোনো কোনো জায়গায় ক্ষমতার দম্ভে এতটা দাম্ভিক হয়েছিলেন, কথাবার্তা বলার সময় হুঁশ থাকতো না, উল্টোপাল্টা ব্যবহার করতেন। কিছু পাওয়ার জন্য নাই, ব্যবহারের কারণে অনেকে ক্ষুব্ধ হয়ে আছেন। এখন যান, এগুলো মন খুলে উদাম করে বলবে, এগুলো শুনে ক্ষুব্ধ হবেন না, রাগ করবেন না। চোখ কান বন্ধ করে শান্তভাবে শুনবেন, সঠিক সমালোচনা গ্রহণ করবেন। ভুল যদি কোনো সমালোচনা করে উগ্র না হয়ে, বিতর্কে তার্কিক হিসাবে নিজেকে ইনভলভ না করে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, বিনয়ের সাথে বুঝিয়ে বলবেন যেটা বলছেন এটা ঠিক না, সঠিক জিনিস জানতে সাহায্য করুন। এভাবেই তো যারা ভিন্ন শিবিরে আছেন তাদেরকে জয় করে মিত্র শিবিরে আপনার সঙ্গে আপনি নতুন শক্তির সমাবেশ করবেন। এই দৃষ্টিভঙ্গি যদি না নিতে পারেন, ধৈর্য যদি না থাকে, স্থৈর্য যদি না থাকে, বিনয় যদি না থাকে, কথা শুনবার আগ্রহ যদি না থাকে, শুধু আপনিই বলবেন, যা বলবেন দিনকে রাত, রাতকে দিন, যা নরেন্দ্র মোদী বলতে অভ্যস্ত, তাহলে তো আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো ফারাক থাকবে না। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সময় আছে, আরো 10 দিন 12 দিন যান। এখন তো ভোটার স্লিপ দিতে হয় না, ইলেকশন কমিশন নাকি দেয়, কতটা দেয় দেয় না আমি জানি না, সময় আছে, যান না। সকালে যান, দুপুরে যান, দুপুরে মায়েদের বোনেদের পাবেন রান্নাবান্না করে, বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে, তখন তো একটু পান টান খাচ্ছেন, কাতারে তো সেলাই করছেন, এই সময় ঢুকুন না গিয়ে। আমাদের নারী সমিতির মায়েরা বোনেরা খালি মিছিল করবেন, হ্যাঁ, ওই আপনার পুলিশ হেডকোয়ার্টার থেকে এখানে, ঠিক আছে করেছেন, ভালো করছে, শুধু এই মিছিল করলে হবে না তো। এ তো একই লোক আসছেন বারবার, নতুন লোক কোথায়? সেই নতুন লোক খুঁজে বের করার জন্য বাড়িতে যান, কথা বলুন, মা, মাসি, জেঠি, খুড়ি, কাকি, দিদি, কথা বলুন। একসময় আপনাদের সঙ্গে ছিল, মাঝখানে একটু উল্টোপাল্টা হয়েছে, একসময় আপনাদের সঙ্গে মোটেই ছিল না, কিন্তু আপনাকে দেখে এখন নিয়ে বসাচ্ছেন, আসুন বসুন, চা পান দেওয়ার চেষ্টা করছেন, এই সুযোগটা নিয়ে কথা বলবেন। ভুল ভ্রান্তিক যে নিকটটা তৈরি হয়ে আছে, এর জন্য আমরাও খানিকটা দেয়নি, সরকারের যেহেতু দীর্ঘ সময় ছিল, এর থেকে বেরিয়ে আসতে, এর মধ্য দিয়ে
মিত্রশক্তি বাড়ান, আশিসবাবুর জয় নিশ্চিত করার জন্যে নূতন ভোটার আমাদের পক্ষে জমায়েত করবার চেষ্টা করব। আমার বিশ্বাস সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, ভয়ভীতি সত্ত্বেও, তারপরে হয়তো কেউ কেউ ভাবছেন আস্তান্ত ভয়ভীতি উপেক্ষা করে, আমি তো জানি রাত্রেবেলায় আমার বাড়িতে ঢিল পড়বে, দোকানে তালা লাগাবে, তারপরেও আমি এসছি, আমি আসবো। আপনার এই সাহসকে সেলাম জানাই। আপনি একা সাহসী হলে চলবে না, অন্যদেরকেও এই সাহসে উদ্দীপিত করতে হবে। কাজে এই দৃষ্টি নিয়ে আপনারা অগ্রসর হবে এবং আশিস সাহা তার যে হাত চিহ্ন, এই চিহ্নে ভোট দিয়ে তার জয় নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা নেবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। অনেকক্ষণ আমি আপনাদের সঙ্গে বললাম, আপনারা আমাকে সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার। থ্যাংকস ফর ওয়াচিং।